হ্যালো এভরিওয়ান, ক্যাম্পসাস্ট আয়োজিত আজকের ক্যাম্পটাকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আয়োজনের আমি মিসবাহ জাহান। আমি বর্তমানে ক্যাম্পসাস্টের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যান্ড প্রজেক্ট সেক্রেটারি এবং আমার সাথে থাকছি তিনজন। ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। আমি চঞ্চল কুমার রায়, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি এবং আমি ক্যাম্পসাস্টের অ্যাসিস্ট্যান্ট আইটি সেক্রেটারি হিসেবে আছি এবং আজকের অনলাইন টকে আমি কো-হোস্ট হিসেবে থাকবো। শুরুতেই বলে নিই, আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা থাকছে, কিন্তু সেটার জন্য আপনাদের ক্যাম্পটকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। আমাদের আজকের ক্যাম্পটকের টপিক হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপে প্রাচীন তারাপুঞ্জ, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে যুক্ত আছেন ডক্টর লামিয়া মাওলা ম্যাম। তিনি একজন অবজারভেশনাল অ্যাস্ট্রোনমার। তার গবেষণা মূলত গ্যালাক্সি ফরমেশন এবং ইভলিউশন। তিনি বর্তমানে ইউনিভার্সিটি টরন্টো ডানলপ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের ডানলপ ফেলো হিসেবে কর্মরত আছেন এবং জেমস ওয়েব টেলিস্কোপ নিয়ে কাজ করছে এমন বেশ কয়েকটি টিমের সাথে তিনি যুক্ত আছেন। এছাড়াও বাংলাদেশে অ্যাস্ট্রোনমি আউটরিচ এবং সিটিজেন সায়েন্সে তার অবদান অনেক। আমরা এখন চলে যাব ম্যামের কাছে এবং ম্যামকে অনুরোধ করছি আজকের টকটা শুরু করার জন্য। নুসরাত, চঞ্চল আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক আমার অ্যাকচুয়ালি আসার ইচ্ছা ছিল, তবে হয়তো এক সময় আমরা শাহজালাল ইউনিভার্সিটিতে আসতে পারবো। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? নো ম্যাম, এখনো দেখা যাচ্ছে না, এখন দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে গুড। হ্যাঁ, সো আমি আজকে কথা বলবো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিয়ে। এটি একটি টেলিস্কোপ যেটি আমাদের পৃথিবীতে নেই, এটা আমাদের পৃথিবীর থেকে অনেক দূরে, চাঁদের থেকেও দূরে, চাঁদের থেকে প্রায় ৪ গুণ বেশি দূরে আছে। এটি লাগরাঞ্জ পয়েন্ট 2 বলে একটি জায়গাতে আছে। আম এবং এই টেলিস্কোপ দিয়ে আমি গত বছর থেকে কাজ করছি। গত বেশ কয়েক বছর ধরে আমরা কাজ করছি। তো আমি একজন জ্যোতির্বিদ বা অ্যাস্ট্রোনমার কিংবা অ্যাস্ট্রোফিজিসিস্ট। আমি এখন ইউনিভার্সিটি অফ টরন্টোতে আছি এবং আমি JWST একটি কানাডিয়ান টিমের সাথে কাজ করছি। সো আমার কাজ মূলত পর্যবেক্ষণমূলক বা অবজারভেশনাল। আমি টেলিস্কোপের ছবি দেখে এই ইউনিভার্সের বিভিন্ন বস্তু কিভাবে তৈরি হয়েছে বা গঠন হয়েছে, যেমন গ্যালাক্সি কিভাবে গঠন হয়েছে, আম সেটা বোঝার চেষ্টা করি। এবং আমি আমার পিএইচডির সময় হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে কাজ করেছিলাম। আম তো আমি মেইনলি গ্যালাক্সি এভলিউশন স্টাডি করি বা আমি বোঝার চেষ্টা করি ছায়াপথের কিভাবে বিবর্তন হয়। সময়ের সাথে, সাথে আম আম ছায়াপথ সেটা কিভাবে চেঞ্জ হয়। তো এই বছর অ্যাস্ট্রোনমির জন্য একটি খুব বড় এই বছর না, সরি ২ বছর আগে, আ ২০২১ সালে এটি অ্যাস্ট্রোনমির জন্য খুব বড় একটা আ বছর ছিল। আ যেই সময় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি এটি লঞ্চ করা হয়েছিল। আ এবং আমাদের কলিগরা অনেকে এই টেলিস্কোপের সাথে কাজ করছেন প্রায় ৩০ বছর ধরে, ২০ থেকে ৩০ বছর ধরে, এবং তারা অনেক আগ্রহ নিয়ে এই টেলিস্কোপের জন্য ওয়েট করছিল। তো আমরা আজকে এই টেলিস্কোপ সম্পর্কে কিছুটা জানবো এবং এই টেলিস্কোপ দিয়ে আমরা কি করতে পারি সেই সম্পর্কে কিছুটা জানবো। তো তার আগে কথা বলি আরেকটি টেলিস্কোপের কথা। আ আপনারা হয়তো হাবল স্পেস টেলিস্কোপের কথা শুনেছেন। বা না নাম না শুনে থাকলেও আপনারা হয়তো হাবল স্পেস টেলিস্কোপের তোলা বেশ কিছু ছবি দেখেছেন। যেমন আম এট এটি একটি হাবল স্পেস টেলিস্কোপের তোলা ছবি। আম কেউ কি জানে এটির নাম? আপনাদের যদি জানা থাকে এই ছবিটির নাম কি? তাহলে আপনারা কমেন্টে লিখতে পারেন। এখানে দেখা যাচ্ছে হলো, এটার নাম হলো ঈগল নেবুলা। এটা হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা একটি নেবুলার ছবি। তো নেবুলা কি? নেবুলা হলো এমন একটি জায়গা যেখানে অনেক আম গ্যাস এবং ধুলোবালি আছে যা দরকার নতুন তারা গঠন হওয়ার জন্য, নতুন তারা জন্ম নেওয়ার জন্য। সো নেবুলা হলো একটা আ আমরা যেটা বলি বার্থ প্লেস বা নার্সারি অফ স্টার্স। এখানে অনেক আ তারার জন্ম নিচ্ছে। একসাথে হাজারে, হাজারে, লাখে, লাখে তারার জন্ম নিচ্ছে। এই যে আমরা যে বড়, বড় পিলার গুলো যে দেখতে পাচ্ছি এখানে, এগুলো ধুলোর পিলার। এগুলো ধুলো দিয়ে তৈরি এবং এর মধ্যে অনেক ধরনের গ্যাস আছে।
কিন্তু আমি যে বলছি যে আমাদের এখানে নতুন তারার জন্ম নিচ্ছে। কেউ কি কোন তারা দেখতে পাচ্ছে? আমরা তো আসলে কোন তারা দেখতে পাচ্ছি না, তাই না? আম তো এই তারাটা যাতে আমরা দেখতে পারি ধুলোর ভিতর দিয়ে, আম এটার জন্য নতুন একটা টেলিস্কোপের দরকার ছিল। যেখানে আমরা নতুন যে স্ট্রাকচার এর যে সৃষ্টি, নতুন যেখানে তারার জন্ম নিচ্ছে, নতুন যেখানে গ্যালাক্সির জন্ম নিচ্ছে, নতুন যেখানে প্ল্যানেট জন্ম নিচ্ছে, সেই রকম জায়গার ছবি যেন আমরা তুলতে পারি, সেইজন্য আমাদের একটি টেলিস্কোপের দরকার ছিল। তো হাবল লঞ্চ করা হয়েছিল প্রায় ৩৩ বছর আগে। হ্যাঁ, ৩৩ বছর আগে 1990 সালে। এবং সেই টেলিস্কোপ এখনো কাজ করে চলেছে। যদিও সময় প্রায় ফুরিয়ে এসছে, কিন্তু এখনো কিন্তু অনেক কাজ করছে। এখনো ভালো, ভালো ছবি তোলা হচ্ছে হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে। সো হাবল এর উত্তরসূরি হলো এই টেলিস্কোপটি, যার নাম হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। তো জেমস ওয়েব বানাতে প্রায় ৩০ বছর সময় লেগেছে। হাবল যখন বানানো হয়েছিল তার সঙ্গে সঙ্গেই প্রায় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি বানানো শুরু করা হয়েছিল। তখন থেকে মানুষ চিন্তা করা শুরু করেছিল। আম তো এই যে আমরা কিছুক্ষণ আগে ঈগল নেবুলার আম ছবি দেখছিলাম, সেটার ছবি আমরা এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে দেখব। তো তার আগে বলে নিই, আপনারা যদি মনে করে থাকেন যে গত ৩০ বছরে আমাদের যে টেকনোলজি তার কতটা আ অগ্রগতি হয়েছে। যদি আমি জানি না সবার ৩০ বছর আগে বেঁচে ছিলেন নাকি না। কিন্তু সেই সময় কিন্তু আমাদের কোনো সেলফোন ছিল না। আমরা যে মোবাইল ফোনটা ইউজ করি, সেরকম কোনো মোবাইল ফোন ছিল না। তখন সবাই ল্যান্ডলাইন ইউজ করত। আম সেই সময় কারো ফোনের যে আমরা সবসময় ছবি তুলতে পারি, সেরকম কিন্তু কোনো ছিল না। সবার বড়, বড় ক্যামেরা নিয়ে ঘুরতে হতো। ফিল্মের ছবি উঠত। তো সেই সময়কার, এবং আপনার আমি জানি না কেউ ওই সময়কার কম্পিউটারের কথা মনে আছে নাকি? বড়, বড় কম্পিউটার ছিল। ফ্লপি ডিস্কে আ ডেটা কালেক্ট করা হতো। অনেক কম ডেটা ছিল। এখনকার মতো অত বেশি আমরা যেরকম মেগাবাইটস অ্যান্ড গিগাবাইটস অফ ডেটা, ওরকম সময় ছিল না। ফ্লপি ডিস্কে কিলোবাইট ডেটা স্টোর করা হতো। ছবি আমরা ডিজিটালি প্রিন্ট করতাম। অ্যানালগ আমরা ছবিটাকে প্রিন্ট করতাম। আমাদের ডিজিটাল কোনো ছবি ছিল না। তো সেই সময় হাবল স্পেস টেলিস্কোপটা লঞ্চ করা। এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এখন লঞ্চ করা হয়েছে। তো তার মানে এর মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। আ আপনারা যদি চিন্তা করে থাকেন ৩০ বছরে, সো নিশ্চয়ই জেমস ওয়েব আরো অনেক কিছু করতে পারবে। তাই না? আম তো এখানে আপনার যদি মনে করেন যে এই হাবল স্পেস টেলিস্কোপের তোলা ঈগল নেবুলার ছবি। আ ছবিতে আমি যেটা আগে বললাম যে আমরা শুধু ধুলো দেখতে পাচ্ছি, কোন তারা দেখতে পাচ্ছি না। সো JWST দিয়ে যদি আমরা এই জায়গাটির ছবি আবার তুলি, তাহলে সেটা এরকম দেখা যাচ্ছে। সো এইটি জেমস ওয়েবের তোলা ঈগল নেবুলার ছবি, এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে লাখে, লাখে তারা, যেটা আমরা আগে দেখতে পাচ্ছিলাম না, তাই না? এখানে কোনো তারাই প্রায় দেখা যাচ্ছে না। আ যে খুবই ব্রাইট যে তারাগুলো সেগুলো দেখা যাচ্ছে। কিন্তু এই যে আমরা জেমস ওয়েব দিয়ে যখন দেখছি, এখানে আমরা লাখে, লাখে তারা দেখতে পাচ্ছি। যেটা আমরা আগে দেখতে পাচ্ছিলাম না। কারণ জেমস ওয়েব এটি ধুলোর ভিতর দিয়ে দেখতে পারে। ধুলোর ভিতর দিয়ে দেখার কারণ কি? কারণ এটা ডিফারেন্ট একটি ওয়েভলেংথ এ দেখছে। আমরা যে ডিফারেন্ট ওয়ে সো তাহলে আমরা আলোর কথা বলি কিছুটা। ডিফারেন্ট ওয়েভলেংথ বলতে আমরা কি বোঝাচ্ছি? তো আমরা যখন সাদা আলো যখন দেখি, সাদা আলোটা কিন্তু আ কম্বিনেশন অফ সব যত রকম আলো আছে, সবগুলোর আলো একসাথে মিলালে তখন আলোটা সাদা হয়। কিন্তু আলোকে যদি আমরা বিচ্ছুরিত করি, যদি এটাকে স্প্লিট আপ করি, তাহলে আ আমরা দেখতে পাবো যে আলোর মধ্যে অনেক ধরনের আ অনেক রং আছে আলোর মধ্যে। এখন আমাদের মানুষের চোখ দেখতে পারে শুধু ভিজিবল লাইট। বেগুনি থেকে লাল পর্যন্ত। এটুকুনি শুধু মানুষ দেখতে পারে। কিন্তু তার থেকেও কিন্তু অনেক বড় তরঙ্গদৈর্ঘ্যের বা ওয়েভলেংথ এর আলো আছে, যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। আলোর থেকে একটু বড় যে আলো লালের থেকে একটু বড় ওয়েভলেংথ এর আলোটাকে বলে ইনফ্রারেড, এবং ভায়োলেট এর থেকে ছোট যে আলো সেগুলোকে বলে আল্ট্রাভায়োলেট বা এক্স-রে, গামা রে, এরকম বিভিন্ন ওয়েভলেংথ এর আলো আছে। এবং আপনারা হয়তো অনেকেই দেখেছেন রংধনু, রাইট? সো রংধনুতে আমরা যখন দেখি যে সূর্যের থেকে যে আলোটা আসছে সেটা আ
আমাদের যে অ্যাটমসফিয়ারে যে বৃষ্টির পরে যে পানি থাকে সেই পানিতে সে আলোগুলো বিচ্ছুরিত হয় এবং তখন আমরা যে ওয়েভলেংথ গুলো বিভিন্ন ওয়েভলেংথে সেপারেটেড হয়ে আমরা লাইটটাকে দেখতে পারি। সো হাবল স্পেস টেলিস্কোপ এতদিন পর্যন্ত দেখতে পারতো এই ভিজিবল লাইট, যেটা আমরা মানুষরা আমাদের চোখ দিয়ে যেটা দেখতে পারি, সে ভিজিবল লাইট দেখতে পারতো, আল্ট্রাভায়োলেটে কিছুটা দেখতে পারতো এবং কিছুটা হালকা ইনফ্রারেডে দেখতে পারতো। কিন্তু আমরা যদি ধুলোর ভিতর দিয়ে দেখতে চাই, আমাদেরকে আরো অনেক লম্বা তরঙ্গদৈর্ঘ্যের আরো লম্বা ইনফ্রারেডে দেখতে হবে এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মেইনলি এখানেই ওদের অ্যাডভান্সমেন্টটা হয়েছে যে আমরা ইনফ্রারেডে দেখতে পাচ্ছি। এখন ইনফ্রারেডে আমরা আমাদের পৃথিবীর থেকে দেখতে পারবো না। আহ, কারণ আমাদের যে পৃথিবীর যে অ্যাটমসফিয়ার সেটা ইনফ্রারেড কে দেখা যায় না ঠিক মতো, মানে ডিফ্রাকশন হয়ে যায়। সো ওই জন্য আমাদেরকে এটাকে স্পেসে পাঠাতে হয়েছে টেলিস্কোপটি। সো ইনফ্রারেডে আলো ধুলোর ভিতর দিয়ে যে আমরা এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যেখানে স্ট্রাকচার গঠন হচ্ছে, সেখানে যেখানে নতুন তারার জন্ম নিচ্ছে, আহ সেগুলোর ছবি আমরা তুলতে পারছি। কিন্তু কেন এসব ছবি তোলা? আহ আমরা এসব ছবি তুলছি কেন? সুন্দর লাগে তাই ওই জন্য? কেউ কি বলতে পারবে যে কেন এত আমরা ছবি তুলি? এই যে আপনারা আজকে এখানে এসেছেন কথা শোনার জন্য বা আপনারা অ্যাস্ট্রোনমি নিয়ে ইন্টারেস্টেড, তার কারণটা কি? কেন টেলিস্কোপ দিয়ে মানুষ দেখতে চায়? আ আপনারা আপনাদের উত্তর কমেন্টে রাখতে পারেন। তো মেইনলি মানুষ আমরা ছবি তুলি কারণ মানুষ অনেক কৌতূহলী। আমরা জানতে চাই যে আমাদের পৃথিবী, আমাদের পৃথিবীর পরে যে আমাদের সূর্য, আমাদের সূর্যের চারিপাশে আরো অনেক প্ল্যানেটস আছে। এগুলো কোথা থেকে এসছে? কিভাবে তৈরি হয়েছে? এবং আমরা যে সূর্য ছাড়িয়েও যদি সূর্য কিন্তু আ একটি মাত্র তারা এবং এরকম লাখে, লাখে কোটি, কোটি তারা আছে। আমাদের যে আমরা একটি গ্যালাক্সিতে থাকি, যে গ্যালাক্সিটার নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। সেই গ্যালাক্সিতে আমাদের তারার মতো, আমাদের সূর্যের মতো কোটি, কোটি তারা আছে। এই যে আমরা এখন যে জুম আউট করছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিল্কি ওয়ে, এটা হলো আমাদের গ্যালাক্সিটা। আমরা এই যে গ্যালাক্সি থেকেও বের হয়ে যাচ্ছি এবং এই মিল্কি ওয়ের মতো লাখে, লাখে কোটি, কোটি গ্যালাক্সি আছে। সো ইউনিভার্সটা আসলে অনেক, 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 অনেক বড়। আম এই এত বড় ইউনিভার্সটা এটা কিভাবে তৈরি হলো? আম আমরা কি স্পেশাল কিছু আমাদের আমাদের যে পৃথিবীটা, আমরা জানি যে আমাদের পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে, আমাদের সূর্য মিল্কি ওয়েতে ঘুরছে, আমাদের মিল্কি ওয়ে লোকাল গ্রুপের মধ্যে ঘুরছে এবং আমাদের লোকাল গ্রুপটা এই পুরো যেটাকে আমরা বলি কসমিক ওয়েব, এই কসমিক ওয়েবের একটি ছোট্ট একটি জায়গায় আমাদের লোকাল গ্রুপটা আছে। এই যে এরকম কোটি কোটি যে আছে, এগুলো কোথা থেকে এবং এগুলো কখন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, আম কতদিন সময় লেগেছে তৈরি হতে? এইসব প্রশ্ন সবসময় মানুষ যখন আকাশের দিকে তাকিয়েছে, আম গত হাজার, হাজার যখন থেকে মানুষ caveman এর সময় থেকে আ মানুষ সবসময় কৌতূহলী ছিল আকাশের দিকে যখন তাকিয়েছে তারা সবসময় প্রশ্ন করেছে যে, আম এই যে আমরা তারা দেখছি, এই তারাগুলো কি? এগুলো কি আসলে? এবং আপনারাও সবাই নিশ্চয়ই প্রশ্ন করেছেন। আমাদের মহাবিশ্বের এটার বয়স কত? আমাদের সূর্যের বয়স কত? আমাদের মিল্কি ওয়ে এর বয়স কত? আমাদের সবচেয়ে কাছের যে তারা, তার বয়স কত? আমরা যে সবগুলো তারা যে দেখি রাতের আকাশে, এই সবগুলো তারা কি একই রকম? এই তারার আশেপাশে কি অন্য কোনো প্ল্যানেট আছে? সো মানুষ অনেক কৌতূহলী এবং মানুষের অনেক প্রশ্ন থাকে। তো এইগুলো জানার জন্যই আমরা আমাদের এত প্রশ্ন। তো এই যে আমরা বড় এত ইয়েটা দেখতে পাচ্ছি, এটা প্রায় আমরা যতদূর জানি এটা প্রায় ১৪ বিলিয়ন লাইট ইয়ার সম্পর্কে আমরা জানি। তার কারণ হলো আমরা এখন জানতে পেরেছি যে আমাদের ইউনিভার্সের বয়স প্রায় 13.7 বিলিয়ন ইয়ার্স। সো ওই 13.7 বিলিয়ন ইয়ার্স এর থেকে যতদূর লাইট আসতে পেরেছে আমরা ততদূরই শুধু জানি। কিন্তু তারপরে আর কি আছে সেটা কিন্তু আমরা এখনো জানি না। আম সো একটা না হয় প্রশ্ন করি যে আ এই যে একটা গ্যালাক্সি দেখতে পাচ্ছি, এটা আমাদের মিল্কি ওয়ে এর মতোই হাবল স্পেস টেলিস্কোপের দোলা একটি গ্যালাক্সি।
সো এই টেলিস্কোপ দিয়ে আমরা এই যে আমরা জানতে পেরেছি যে গ্যালাক্সি দেখতে কেমন, তাদের কিরকম তারা আছে। আমরা এই যে এখানে বিভিন্ন রঙের তারা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো হলো ডাস্ট, এগুলো ধুলো। এখানে এগুলো হলো নতুন তারা এবং যেখানে এই মাঝখানে এখানে একটি বড় একটা ব্লাক হোল আছে। এবং অনেক বুড়া সব তারা আছে। এসব জায়গায় নতুন তারার গঠন হচ্ছে। তো এগুলো আমরা আ জানতে পেরেছি। আম আমাদের সূর্য হলো একটি তারা। আ কিন্তু খুবই ছোট একটি তারা। আমরা যদি দেখি এই যে আমাদের সূর্য এখানে এবং সূর্যের চারিপাশে সব বিভিন্ন ধরনের প্ল্যানেটস আছে। আমাদের আর্থ তার মধ্যে একটি প্ল্যানেট। কিন্তু সূর্যটা কিন্তু সোলার সিস্টেম কিন্তু এত বড় না। আমাদের সৌরজগৎটা এত বড় না। এটা আসলে দেখতে গেলে এটা খুবই ছোট একটি তারা। আম কেউ কি জানে যে আমাদের আ মিল্কি ওয়েতে প্রায় কত তারা আছে? সো আমাদের মিল্কি ওয়েতে প্রায় এই যে এতগুলো শূন্য সো প্রায় 10 to the 10 তারা আছে। সো এটা ১০০ বিলিয়ন এর বেশি তারা আছে। সো এই উজ্জ্বল যত তারা দেখা যাচ্ছে, এগুলো নতুন বড় তারা। নতুন বলতে আমি বুঝাচ্ছি যে কয়েক মিলিয়ন বছরের তারা। এদের আলো অনেক বেশি এবং এরা নীল রঙের হয়। মাঝে হলুদ জায়গা দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায়। আম এই জায়গাগুলোতে হলো বুড়ো তারা আছে। সো যখন আপনি দেখবেন যে কোথাও নীল রঙের তারা, তার মানে বোঝা যাবে এই তারাটি নতুন জন্ম নিয়েছে এবং যেখানে যদি আপনি কমলা বা লাল রঙের তারা দেখতে পান, তার মানে ওই তারাটার বয়স অনেক বেশি। আম তো আমাদের মানুষের যে জীবনে আ তো আমাদের মানুষের জীবনের সময়কালে তারার কিন্তু কোনো পরিবর্তন হয় না। কারণ একটা তারার বয়স আমাদের সবচেয়ে আ ইয়াং যে তারাগুলো তাদের বয়স স আ ১ মিলিয়ন, ১০ মিলিয়ন বা ১০০ মিলিয়ন বছর বয়স এবং আ সবচেয়ে বুড়ো যেই তারাগুলো সেগুলো প্রায় মহাবিশ্বের শুরুর থেকে আছে। প্রায় ১৩-১৪ বিলিয়ন বছর বয়সের তারা। তো আমরা কিভাবে জানতে পেরেছি এদের আসলে বয়স কি? আমরা তো মাপতে পারছি না, তাই না? এবং আমাদের জীবনের সময়কালেও কোনদিন তারার পরিবর্তন হবে না। তো তাহলে আমরা কিভাবে এটা জানবো যে কিভাবে এই তারার পরিবর্তন হচ্ছে? তো একটি ভাবে এটা আমরা যেটা জানতে পারি, এটা আসলে টেলিস্কোপের কোনো টেকনোলজি না। বরং আমাদের ইউনিভার্সাল ফিজিক্স এর একটি যা হলো যে আলো সবসময় একটা নির্দিষ্ট গতিতে চলে। আর আলোর গতি সবসময় এক। সেটা হলো 3 times 10 to the power 8 meters per second. আম সো আলো সবসময় একটি নির্দিষ্ট গতিতে চলে। সো যখন দূরের থেকে কোনো জিনিস আলো যখন আপনার কাছে এসে পৌঁছাবে, সেই আলোটার আসতে আসলে সময় লেগেছে। এখনই আপনি আলোটা আ এখন যেই ঘটনাটা হচ্ছে, এটি একটু দূরে কোনো জায়গায় যেতে আলোটার একটু সময় লাগবে। এখন খুব তাড়াতাড়ি হবে কারণ আলো অনেক দ্রুত চলে। সো আমরা আসলে ওভাবে নরমালি মেজার করতে পারব না। কিন্তু আমরা যদি দূরের অনেক জিনিস দেখি তখন আমরা মেজার করতে পারব। সো যেমন এই যে সূর্য আমরা দেখতে পাচ্ছি। তো দূরের কোনো জিনিস থেকে আলো বেশি সময় নেয়। কাছের জিনিস থেকে আলো আসতে কম সময় নেয়। সো আমাদের সূর্যর থেকে কেউ জানে যে সূর্য থেকে আলো আসতে সময় নেয় কতক্ষণ? আ আমি কি লিখেছি ওখানে? না, না। সূর্য থেকে আলো আসতে সময় নেয় হলো ৮ মিনিট। আ সো আমাদের সবচেয়ে কাছের যে তারা যেটা সূর্য, তারপরের কাছের যে তারা, সেই তারাটার নাম হলো প্রক্সিমা সেন্টারি। আ কেউ জানে যে প্রক্সিমা সেন্টারি থেকে আলো আসতে কত সময় নেয়? আ এটার সময় নেয় প্রায় ৪ বছর। সো আমাদের সবচেয়ে কাছের যে তারা, সেইটার থেকেও আলো আসতে সময় লাগে ৪ বছর। সো আপনি যদি প্রক্সিমা সেন্টারি এখন টেলিস্কোপ দিয়ে দেখেন রাতের আকাশে বা আপনি তো আপনি যে আলোটা দেখছেন সেটা কিন্তু এখনকার আলো না। এই আলোটা ৪ বছর আগেকার আলো। আপনি যদি এখনকার আলো দেখতে চান তাহলে আপনাকে আ ৪ বছর ওয়েট করতে হবে। ৪ বছর পরে আপনি এখনকার আলোটা দেখতে পাবেন। আমরা যে এখন যে সূর্য দেখছি, যে সূর্যের আলো দেখতে পাচ্ছি। আম ও আপনারা হয়তো এখন আপনাদের রাত কিন্তু আমি এখানে আমার সূর্য দেখতে পাচ্ছি। এই সূর্যের আলোটা এটা ৮ মিনিট আগে সূর্য থেকে রওনা দিয়েছে। কিন্তু এখন এসে আমার কাছে এসে পৌঁছাচ্ছে। সো আমি যখনই আকাশে অ্যাকচুয়ালি দেখছি আমি
পাস্ট দেখছি, আমি অতীত দেখছি। আমি আকাশে যখন দেখি আমি কখনোই বর্তমান দেখি না। আম সো আমরা যদি টেলিস্কোপ দিয়ে আমাদের সবচেয়ে কাছের যে গ্যালাক্সিটা, কেউ জানে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম কি? সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম হলো অ্যানড্রোমেডা। আমরা যদি সবচেয়ে কাছের গ্যালাক্সিটা দেখি, কেউ জানে যে কত সময় লাগবে? আম আমাদের সময় লাগে হলো প্রায় 2.5 মিলিয়ন ইয়ার্স বা প্রায় 25 লাখ বছর। সো 2.5 মিলিয়ন ইয়ার্স সময় লেগেছে। যেই সময় 25 লাখ বছর আগে মানুষ পৃথিবীতে আ ছিল না। তাই না? সো এই যে আমরা গ্যালাক্সি এখন দেখতে পাচ্ছি, এটা আসলে আ অনেক, অনেক, অনেক অতীতের একটা সময় দেখছি। তাই না? সো এবং এটা আমাদের সবচেয়ে কাছের একটা গ্যালাক্সি। আম সো আমরা যদি মহাবিশ্বের ঘটনা দেখতে চাই, সো আমরা এভাবে যত দূরে দেখব, আমরা আসলে তত অতীতকে দেখব। আমরা তত আগেকার ছবি দেখব। এবং টেলিস্কোপ দিয়ে দেখা এটা আসলে টাইম ট্রাভেল করার মতো। হ্যাঁ? সো টেলিস্কোপ আসলে একেকটা টাইম মেশিন। এবং যত পাওয়ারফুল টেলিস্কোপ তত পাওয়ারফুল টাইম মেশিন। আপনি তত বেশি অতীতে যেতে পারবেন। আমাদের যে দূরবীন গ্রুপের যেসব টেলিস্কোপ সেগুলো দিয়ে হয়তো আমরা আ দূরের তারা পর্যন্ত দেখতে পাবো। আমরা হয়তো গ্যালাক্সি নাও দেখতে পারি। আ যে ছোট টেলিস্কোপ গুলো। আমাদের যে বড় ইকুইনক্স টেলিস্কোপ সেগুলো দিয়ে আমরা কাছের গ্যালাক্সি গুলো দেখতে পারি। তাই না? সো আমরা কয়েক লাখ বছর আগের ঘটনা দেখতে পাচ্ছি। সো তাহলে ওই টেলিস্কোপটা আপনাদের টাইম মেশিন হিসাবে কাজ করছে কয়েক লাখ বছরের অতীত দেখাচ্ছে। তাই না? সো যত পাওয়ারফুল টেলিস্কোপ তত পাওয়ারফুল একটা টাইম মেশিন। কারণ সে তত দূরে দেখতে পাবে এবং দূরের আলো অনেক ক্ষীণ, রাইট? অনেক ফেইন্ট। সো যত দূরে তত আলো আসতে তত বেশি সময় নিবে এবং সে আলোটা আ ইনভার্স স্কোয়ার ল, আলোর ইনটেনসিটিটা কমে যাবে। সো আমরা খুবই ফেইন্ট একটা আলো দেখতে পারবো। ওইজন্য আমাদের খুব পাওয়ারফুল টেলিস্কোপ দরকার পড়ে। সো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এটি দেখতে পারে প্রায় আমরা যেটাকে বলি ডার্ক এজ। ডার্ক এজ বলতে আমরা বুঝাচ্ছি যে যখন ১ম তারা জন্ম নিয়েছে। যখন ১ম গ্যালাক্সি জন্ম নিয়েছে। তার আগে কিন্তু the universe was dark কারণ ওখানে কোনো আলো ছিল না। আলো কিন্তু আসে তারার থেকে যখন নিউক্লিয়ার ফিউশন হয় সেখান থেকে তারা আসে। সো তারার জন্মের আগে সেটাকে আমরা একটা ডার্ক এজ বলি। বিগ ব্যাং এর পরে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড এর পরে যখন ইউনিভার্সটা জন্ম নিয়েছে সেই সময়কার যে ১ম ছবিগুলো সেটা এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তুলতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি যখন ১ম তারা জন্ম নিচ্ছে সেগুলোর ছবি। সো এভাবে আ তো কতদিন হলো এখন? প্রায় ২ বছর হতে চলল, রাইট? জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ রওনা দিয়েছিল। আপনারা হয়তো অনেকে আ নিউজে খেয়াল করেছিলেন। আ ডিসেম্বরের ২৫ তারিখে জেমস ওয়েব স্পেস ২০২১ সালের ২৫ ডিসেম্বর এটি রওনা দিয়েছিল। প্রায় ১ মাস যাত্রা হয়েছিল এটি। ১ মাস সময় লেগেছিল যেতে L2 তে যেখানে গিয়ে পৌঁছেছে। প্রায় আমাদের থেকে আমাদের চাঁদের যে দূরত্ব তার ৪ গুণ দূরে এটি যাত্রা করেছে এবং আ সেখানে গিয়ে প্রায় ৬ মাস সময় লেগেছে এই টেলিস্কোপকে একটু কুল ডাউন এবং তারপরে পুরোপুরি ডিপ্লয় হওয়া। সো আমরা এখানে এখন ভিডিও দেখতে পাচ্ছি এই টেলিস্কোপের ডিপ্লয়মেন্ট এর। আম সো এবং এরপরে প্রায় আরো ৬ মাস সময় লেগেছিল বললাম যে একটু কুল ডাউন এবং ১ম ছবি এসছিল। আপনারা হয়তো এই ছবিটি অনেকে দেখেছেন। যেটি ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন এই ছবিটি উদ্বোধন করেছিল জুলাইয়ের ১২ তারিখে ২০২২ সালের লাস্ট ইয়ারে। সো এখন প্রায় ১ বছর হয়ে গেল, রাইট? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আ একটি গ্যালাক্সি ক্লাস্টার। সো অনেকগুলো গ্যালাক্সি দেখতে পাচ্ছি। সো আমরা একটু কথা বলি এই ছবিতে আমরা আসলে কি দেখতে পাচ্ছি। এই যে এই ছবিতে এই
এই যে খুবই ব্রাইট যে জিনিসগুলো, এগুলো হলো তারা। যেগুলোতে আমরা এই যে ডিফ্রাকশনস পাই, এই যে তারার মতো যে জ্বলজ্বলে যে, এগুলো হলো আমাদের মিল্কি ওয়ের তারা। এগুলো আমাদের মিল্কি ওয়ের বাইরের তারা না, এগুলো আমাদের মিল্কি ওয়ের ভিতরের বিভিন্ন তারা। এছাড়া আমরা যা দেখতে পাচ্ছি বাকি সব হলো প্রায় বাকি সবই হলো গ্যালাক্সি। সো একেকটা গ্যালাক্সি আপনারা দেখতে পাচ্ছেন যে একেকটা গ্যালাক্সির একেক রকম রং, একেক রকম সাইজ, কোনটা বড়, কোনটা ছোট। এবং আপনি এই গ্যালাক্সির ছবি দেখে আপনি এই গ্যালাক্সির গল্পটা বলতে পারবেন। যেমন আমরা যদি দেখি যে একটি গ্যালাক্সি, আম যেমন এখানে দেখা যাচ্ছে যে ২ টো গ্যালাক্সি একসাথে হয়তো একসাথে আ এসে ধাক্কা খাচ্ছে। তো আমরা আকাশে যখন দেখি আমরা কিন্তু একটি 3D জিনিসকে 2D হিসাবে দেখছি। মানে এটা কিন্তু আসলে এই সবগুলো গ্যালাক্সি কিন্তু একই দূরত্বে না। কিছু গ্যালাক্সি অনেক বেশি দূরে, কিছু গ্যালাক্সি কাছে। সো আমরা বিভিন্ন দূরত্বের জিনিস একসাথে দেখছি। সো নরমালি যেগুলো দেখা যাচ্ছে যে অনেক বেশি লাল, সেগুলো হলো অনেক দূরের গ্যালাক্সি। কারণ আলো যখন দূরের থেকে আসে তখন আলো আস্তে, আস্তে লাল হয়ে যায়। ওইজন্যই আমাদেরকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে ইনফ্রারেড দেখতে হচ্ছে। কারণ আমরা যত দূরের জিনিস দেখবো তত লাল জিনিস দেখবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সব লাল গ্যালাক্সি। সো এই গ্যালাক্সি গুলো অনেক দূরের। আমরা বেশ কিছু গ্যালাক্সি দেখতে পাচ্ছি। যেমন এই গ্যালাক্সি গুলো হলো সবচেয়ে কাছের। এগুলো যেমন একটু নীলচে সাদা রং দেখা যাচ্ছে। এগুলো কাছের গ্যালাক্সি। এই গ্যালাক্সিটা যেমন অনেক বড়, কিন্তু এগুলো আবার ছোট তার তুলনায়। সো এগুলোতে এই গ্যালাক্সিতে হয়তো তারা আছে ১০ কোটি, আ 10 to the 11 আ স্টার্স আছে। এখানে আরো কম তারা আছে। সো একেকটা গ্যালাক্সির একেক রকম গল্প আছে এর মধ্যে। সো এই ছবিটি যখন উদ্বোধন করা হয়েছিল, সো তখন আমি ছিলাম হলাম হ্যালিফ্যাক্সে কানাডিয়ান টিমের সাথে। যেই টিমটি একটি আ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের যে ৪ টি ইন্সট্রুমেন্ট আছে তার একটি তারা বানিয়েছে। সো আমরা সবাই খুবই খুশি ছিলাম সেদিন। আ কারণ এতদিনের ও অনেকজনই এখানে ২০-৩০ বছর ধরে কাজ করছে। আ সো তারা ১ম বারের মতো এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবি দেখতে পাচ্ছে। কিন্তু সবচেয়ে আমাদের যে নজর কেড়েছিল যেই গ্যালাক্সিটি সেটি হলো, আ এই গ্যালাক্সিটার নাম আমরা দিয়েছিলাম স্পার্কলার। তার কারণ হলো এই গ্যালাক্সিটার চারিপাশে বেশ জ্বলজ্বলে কিছু তারা ছিল। সো এই গ্যালাক্সিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা, এটা হলো হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা একটি ছবি, এবং তারপরে এটি হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে। সো আমরা বারে দেখতে পাচ্ছি। আমি আবার দেখি আমরা। সো এটি জেমস ওয়েবের তোলা ছবি। এটি হলো হাবলের তোলা ছবি এবং তারপরে জেমস ওয়েব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে রেজোলিউশনটা অনেক বেড়েছে, রাইট? আমরা হাবলের দিয়ে কিন্তু আমরা কোনো ছোট স্টার ক্লাস্টার গুলো দেখতে পাচ্ছিলাম না। জাস্ট একটা বড় একটা ব্লব দেখতে পাচ্ছিলাম। কিন্তু যখন জেমস ওয়েব দিয়ে আমরা সেম গ্যালাক্সিকে দেখছি, আমরা দেখছি যে ছোট সব জ্বলজ্বলে তারা। সো এইটার জন্যই কিন্তু আসলে আম এই টেলিস্কোপটি বানানো। কারণ আমরা এখন আরো স্বচ্ছভাবে অনেক আ দূরের জিনিস দেখতে পাচ্ছি যা আমরা আগে দেখতে পাচ্ছিলাম না। আম সো কেন এই গ্যালাক্সিটি আমাদের এত নজর কেড়েছিল? তো তার কারণ হলো এরকম গ্যালাক্সি আমরা আগে কোনদিন দেখিনি। একটি গ্যালাক্সির চারিপাশে এরকম স্টার ক্লাস্টারস, তারার গুচ্ছ, এরকম ছোট এই যে পয়েন্ট সোর্স, এরকম আমরা আগে কোনদিন দেখিনি। এই ১ম আমরা এরকম একটা গ্যালাক্সি দেখলাম। এবং আমাদের কথা হলো যে এই তারার গুচ্ছ এগুলো আসলে কি? এগুলো কি খুবই নতুন জাস্ট তারা জন্ম নিচ্ছে এরকম, নাকি এগুলো বুড়ো তারা? এবং এই প্রশ্নটা আমরা জিজ্ঞেস করছিলাম কারণ এই গ্যালাক্সিটা অলরেডি অনেক দূরে। আমাদের থেকে প্রায় ৯ বিলিয়ন বছর দূরে এই গ্যালাক্সিটি। তার মানে এই গ্যালাক্সিটি যখন আম এই ছবিটি যখন এই আলো যখন আমাদের কাছে এসছে সেই সময় মহাবিশ্বের বয়স ছিল মাত্র ৪ বিলিয়ন বছর। সো খুবই ইয়াং একটা ইউনিভার্স। এখন আমাদের ইউনিভার্সের বয়স হলো প্রায় ১৪ বিলিয়ন বছর হতে চলেছে।
কিন্তু যখন এই আলোটি যখন রওনা দিয়েছে এই গ্যালাক্সি থেকে, সেই সময় ইউনিভার্সের বয়স ছিল ৪ বিলিয়ন বছর। সো আমরা অনেক অতীতের একটা গ্যালাক্সিকে দেখতে পাচ্ছি এখানে। এবং সেই গ্যালাক্সিতে আমরা এরকম স্টার ক্লাস্টার দেখতে পাচ্ছি, যেটা আগে কোনোদিন দেখা যায়নি। এরকম স্টার ক্লাস্টার আমরা আমাদের আশেপাশের যে গ্যালাক্সি সেগুলোতে দেখতে পেরেছি, কিন্তু এরকম এত দূরের জায়গায় দেখতে পারিনি। তো আমরা যেটা করতে চাচ্ছিলাম, সেটা আমরা জানতে চাচ্ছিলাম যে এই স্টার ক্লাস্টার গুলোর বয়স কত? সো আমরা এটা হলো যেদিন ১ম ডেটা বের হয়েছে সেদিনকার ছবি। আমরা সবাই খুবই খুশি হয়ে দাঁড়িয়েছি এবং আমাদের ১ম যে প্রশ্নটা এসছে যে এই স্টার ক্লাস্টার গুলো যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি খুবই ইয়াং স্টার ক্লাস্টার যেগুলো মাত্র জন্ম নিয়েছে, নাকি ওল্ড স্টার ক্লাস্টার যেটা অনেক আগে জন্ম নিয়েছে? কারণ যদি এই স্টার ক্লাস্টার গুলোর বয়স ওল্ড হয়ে থাকে, তার মানে আ আপনার মহাবিশ্বের বয়স যদি ৪ বিলিয়ন বছর হয় এবং সেই জায়গায় যদি আপনি একটি স্টার ক্লাস্টার পান যেটার বয়স ৪ বিলিয়ন বছর, তার মানে হবে যে এই স্টার ক্লাস্টারটা জন্ম নিয়েছে একদম মহাবিশ্বের যখন জন্ম হয়েছে সেই সময়কার। So it was born during the beginning of the universe, যখন নতুন ১ম তারার যখন জন্ম হচ্ছিল, সেই সময় এগুলোর জন্ম হয়েছে। তো সেটাই আমরা আসলে জানার চেষ্টা করছিলাম। তো আমি আর আমার কলিগ কার্তিক আয়ার, যে এখন কলাম্বিয়া ইউনিভার্সিটিতে আছে হাবল ফেলো হিসেবে। আমরা দুজন এটাতে কাজ করা শুরু করি। সো ১ম এ আমরা জানতে চাচ্ছি যে এগুলোর বয়স কত? তো এটা জানতে হলে আমরা ইউজ করি যেটা হলো যে তারাদের রং। আমি যেটা বলছিলাম যে তারার যদি নীল হয়ে থাকে তার মানে এটি হলো নতুন তারা। আর যদি লালচে হলুদ হয়ে থাকে তার মানে হলো এটা পুরাতন তারা। সো এইভাবে আমরা এনালাইজ করতে পারি যে এদের বয়স কিরকম। সো আমরা যেটা পেলাম যে এই তারাগুলোর বয়স, সো আবার বলছি যে ওই সময় মহাবিশ্বের বয়স ছিল প্রায় 4.7 বিলিয়ন ইয়ার্স এবং আমরা পেলাম যে এই তারাগুচ্ছের বয়স ৪ বিলিয়ন বছর। তার মানে বিগ ব্যাং এর প্রায় ৭০০ মিলিয়ন বছরের মধ্যে এগুলো গঠন হয়েছে। সো এগুলো এই পর্যন্ত পাওয়া আমাদের ইউনিভার্সের পুরো সবচেয়ে দূরের আ বুড়ো তারা। এখনো পর্যন্ত এই ১ বছর যে হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের, এখনো পর্যন্ত কিন্তু আমরা এরকম আ দেখিনি। এই হলো এখনো এটি রেকর্ড হয়ে আছে যে সবচেয়ে পুরাতন ও সবচেয়ে দূরের বুড়ো তারা আমরা খুঁজে পেয়েছি। যে তারাগুলোর জন্ম হয়েছে একদম ইউনিভার্সের শুরুর দিকে। সো আমাদের খোঁজ এখনো চলছে। এবং এটা আ অনেক নিউজ কভার হয়েছিল কারণ সবাই খুবই এক্সাইটেড ছিল। আমরা যেরকম এক্সাইটেড ছিলাম সবাই যে এই জিনিসটা কি, এরকম সারা ওয়ার্লড এর সবাই CNN, BBC সবাই খুবই উচ্ছ্বাসিত হয়েছিল যে এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে পাওয়া সবচেয়ে পুরাতন তারা। এবং শুধু আমরাই যে এটা পেয়েছি তা নয়, আমাদের পরেও বিভিন্ন গ্রুপ আমাদের সায়েন্স যেভাবে হয় যে আপনি যদি একটা বড় ক্লেম করেন তাহলে অন্যরা গিয়ে আপনার কাজগুলো চেক করবে। সো অন্য সায়েন্টিস্টরা, অন্য অ্যাস্ট্রোনমাররা আমাদের ডেটা তারাও ইন্ডিপেন্ডেন্টলি তারা এই গ্যালাক্সিকে এনালাইজ করেছিল এবং তারাও পেয়েছিল যে হ্যাঁ, আ এই তারাগুলোর বয়স আসলেই অনেক অনেক পুরাতন। এরা আসলে একদম শুরুর দিকের তারা। তো আমাদের কাজ এখন চলছে। আমরা এখন আমি বললাম যে কানাডিয়ান টিমে আছি। আমাদের এখন অনেক ডেটা আসছে এবং আমরা বেশ কিছু গ্যালাক্সি এরকম পাচ্ছি। এখনো পর্যন্ত আমরা স্পার্কলার এর মতো কোনো গ্যালাক্সি পাইনি। আম কিন্তু আ তার কাছাকাছি বেশ কিছু গ্যালাক্সি পাওয়া গেছে এবং এই যে নুসরাত যে কথা বলছিল সে নিজেই এখন অনেকগুলো গ্যালাক্সি এনালাইজ করছে। এরকম। আ সো সামনে আমরা হয়তো আরো এরকম বুড়ো তারা পাবো। হয়তো আরো অতীতের আরো বুড়ো তারা খুঁজে পাবো এবং আমরা জানতে পারবো যে আসলে মহাবিশ্বের কখন তারার গঠন শুরু হয়েছিল। সো আমি আজকে এই পর্যন্তই কথা বলবো এবং আমার মনে হয় অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে। সো আমি প্রশ্ন নিব। ধন্যবাদ সবাইকে। আমাদের কমেন্ট সেকশনে কিছু প্রশ্ন এসেছে। আমি ম্যামকে অনুরোধ করব সেগুলোর আনসার দেওয়ার জন্য। চঞ্চল? ওকে, আমাদের ১ম প্রশ্নটা আমরা নিচ্ছি।
রিফাত বর্ণিকা। আচ্ছা, কোশ্চেনটা ছিল, আচ্ছা, আকাশ দেখলে যদি সেটা পাস্ট হয়, তার যেহেতু সূর্যের আলো আসতে 8 মিনিট সময় লাগে, তার মানে আমি যে সূর্যের আলোতে অবজেক্টগুলো দেখি সেগুলো তো 8 মিনিটের পূর্ণ হওয়ার কথা, তাই না? তার মানে তো আমি আসলে যেটাকে প্রেজেন্ট ঘটনা মনে করছি সেটা আসলে 8 মিনিটের পূর্ণ ঘটনা। দ্যাট মিনস উই আর এক্সপেরিয়েন্সিং পাস্ট ইভেন্টস, নট অল দ্য টাইম। অ্যাম আই লজিক্যালি রাইট? ইয়েস, এক্স্যাক্টলি। সো আমরা সবসময় আমরা অতীত দেখছি, সবসময় আমরা 8 মিনিটের অতীত দেখছি না। সো আমি যখন এই যে আমার হাতে একটা গ্লাস, রাইট? আমি যখন এই গ্লাসটা আমি দেখতে পাচ্ছি, কারণ হলো সূর্যের থেকে আলো এসে এই গ্লাসের উপরে পড়ছে, সেটা গ্লাসের থেকে রিফ্লেক্টেড হয়ে আমার চোখে যাচ্ছে। তো এইটুকুন জায়গা আসতে আলোর যতটা সময় নিবে, আমি ততটা অতীত দেখতে পাচ্ছি। আমি যখন সূর্যের দিকে তাকাই, তখন সূর্যকে আমি দেখতে পাচ্ছি 8 মিনিট দূরের, কারণ সূর্যটা অনেক দূরে। এই গ্লাসটাকে আমি দেখতে পাচ্ছি হলো যতটুকুন সময় নেবে, যেটা খুবই 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 ছোট একটা সময়, কারণ যেটা বললাম যে 3 × 10⁸ মিটার্স পার সেকেন্ড। সো এখানে হয়তো প্রায় কত 10 সেন্টিমিটার হবে। সো তাহলে হিসাব করেন 10 সেন্টিমিটার আসতে কতটা সময় লাগে ইফ ইউর ট্রাভেলিং এট দ্য স্পিড অফ লাইট। তো ততটুকুন অতীতে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তবে বাট লজিক্যালি ইয়েস, আমরা অলওয়েজ we are experience when we are seeing something, we are experiencing the past. আমরা যখন কোনো কিছু শুনছি তখনও আমরা we are experiencing the past, কারণ শব্দ শব্দও কিন্তু ট্রাভেল করে ধীরে, তাই না? শব্দ কিন্তু কত 300 কিলোমিটার পার সেকেন্ড or something শব্দ ট্রাভেল, না 300 মিটার্স পার সেকেন্ড শব্দ ট্রাভেল করে। ডিপেন্ড করবে যে কি ধরনের ডেন্সিটির উপরে আছে। সো আমরা যেই শব্দটা এখন শুনতে পাচ্ছি সেটা কিন্তু অনেক আগে রওনা দিয়েছে। সো এটা আমরা হয়তো, যদি আপনি লাইট, যে যখন বিজলি চমকায়, রাইট? আমরা প্রথমে আলোটা দেখি, তারপর সবাই কানে হাত দেয় যে এই যে এখন শব্দটা আসবে, কারণ আলোটা আগে চলে এসছে, কারণ আলো অনেক তাড়াতাড়ি মুভ করে এবং শব্দটা আরো কিছুক্ষণ পরে এসছে। সো এটা আমরা অলওয়েজই আসলে, হ্যাঁ, আমরা অতীতে বসবাস করছি ইন আ ওয়ে। ওকে ম্যাডাম, ধন্যবাদ। আশা করি প্রশ্নকর্তা তার উত্তরটি পেয়েছেন। এর পরের প্রশ্নটি হচ্ছে প্রবীণ বাইন থেকে। তার প্রশ্নটি হচ্ছে, আচ্ছা, আই ডোন্ট থিঙ্ক সো সূর্য থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট, কিন্তু আপনার সামনে যে বস্তু আছে সেটা থেকে প্রতিফলিত হতে 8 মিনিট। আচ্ছা, উনি ওই সেম কথাটি বলেছেন। তো আমরা নেক্সট প্রশ্নটি নেব হাসিবুল ইসলাম হুমায়দি থেকে। তার প্রশ্নটি ছিল, বিগ ব্যাং যদি একটি ক্রিয়া হয় তাহলে এর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া কি? হ্যাঁ, সো ইউনিভার্সটা আসলে কোন দিকে যাচ্ছে, দ্যাটস ওপেন কোয়েশ্চেন, দ্যাটস আ বিগ কোয়েশ্চেন, রাইট? সো আপাতত আমরা যেটা জানি যে ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং at an accelerating rate. So ইউনিভার্সের এক্সপ্যানশনটা আসলে বাড়ছে, মানে এক্সপ্যানশনের যে রেটটা, ইউনিভার্সটা বড় হচ্ছে, যে এটার এক্সপ্যানশন রেটটা আস্তে আস্তে বাড়ছে। তার কারণ there is something called dark energy, এবং এটাকে ডার্ক এনার্জি বলা হয় কারণ আমরা আসলে জানি না এই এনার্জিটা কিভাবে তৈরি হয়েছে এবং এটা কিভাবে কাজ করে, আমরা এখনো অনেক কিছু জানি না। আমরা জানি যেটা আমরা দেখতে পারি না, ইট ডাজন্ট ইন্টারঅ্যাক্ট উইথ লাইট, ওই জন্য এটা ডার্ক। কিন্তু এই এনার্জিটার জন্য আমাদের ইউনিভার্সটা এখন আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে। গ্র্যাভিটি যেমন সবকিছুকে পুল করে, রাইট? সো এই যে সূর্যের চারিপাশে আমরা ঘুরি, কারণ আমরা হলাম যে সূর্যের সাথে আর্থটা গ্র্যাভিটি দিয়ে বাউন্ড, তাই না? আমরা পৃথিবীর উপরে আছি কারণ পৃথিবী আমাদেরকে গ্র্যাভিটি দিয়ে ধরে রেখেছে। কিন্তু ওই ডার্ক এনার্জিটা, এটা গ্র্যাভিটির উল্টো দিকে কাজ করে, যেই কারণে আমাদের ইউনিভার্সটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখন এমন একটা পর্যায়ে যেতে পারে যেখানে এই গ্র্যাভিটেশনাল পুল এবং ডার্ক এনার্জি তারা হয়তো ইকুইলিব্রিয়ামে আসতে পারে এবং ইউনিভার্স হয়তো ছোট হয়ে আসতে পারে আবার। কিন্তু সেই পর্যায়ে আমরা কি যাব নাকি না, সেটা এখনো কসমোলজিস্টরা উত্তর দিতে পারবে ভালো। তবে যেটা উনি বলছেন যে একটা বিগ ব্যাং যদি হয়ে থাকে তাহলে কি বিগ ক্রাঞ্চ কি হতে পারে নাকি? বিগ ক্রাঞ্চ হয়তো হতে পারে এক সময়, কিন্তু আপাতত সেটা না হওয়ারই কথা, কারণ আমাদের অনেক এনার্জি আছে যেটার আমাদের
কোলাপস করবে না, ইউনিভার্সটা ছোট হতে দিচ্ছে না এখন। যদি কোনো কিছু হয়ও সেটা আসলে অনেক অনেক বিলিয়ন বছরের পরের কথা। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন নাফিসা নুজাত। তার প্রশ্নটি হচ্ছে, আহ, মহাবিশ্ব সম্পর্কে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের আগের কোনো তথ্য কি পাওয়া সম্ভব? বিগ ব্যাং এর আগের তথ্য, এটা কি প্রশ্ন? ম্যাম, আমি প্রশ্নটা আবারও পড়ছি। মহাবিশ্ব হ্যাঁ, সম্পর্কে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের আগের কোনো তথ্য ও কি পাওয়া সম্ভব? কসমিক মাইক্রোওয়েভ সিএমবির আগের আহ, আলো দিয়ে পাওয়া সম্ভব না। সো সিএমবি হলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সেটা হলো প্রথম যখন আমাদের ইউনিভার্সে যখন এভাবে হঠাৎ করে এক্সপ্যান্ড হয়েছিল, বিগ ব্যাং এর পরে ইউনিভার্সটা হঠাৎ করে বড় হয়েছে এবং তারপরে ওটা কুল ডাউন করার প্রথম যখন আলোটা বের হয়েছে, সেটা হলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। সো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড আলো দিয়ে ওটা এই মহাবিশ্বের যে ইনফরমেশন পাওয়া আলো দিয়ে এটাই প্রথম। কিন্তু তার আগের থেকে আমরা হয়তো গ্র্যাভিটেশনাল ওয়েভ দিয়ে আমরা তথ্য পেতে পারি। সো তথ্য পাওয়া সম্ভব, যেটা আমরা প্ল্যাঙ্ক টাইম পর্যন্ত আমরা তথ্য পেতে পারি। আমরা বিগ ব্যাং এর কসমিক মাইক্রোওয়েভ আগেরও ঘটনা জানতে পারি, কিন্তু সেটা অনলি সম্ভব গ্র্যাভিটেশনাল ওয়েভ দিয়ে। আলো দিয়ে সম্ভব না, কারণ তার আগে ইউনিভার্সটা খুব বেশি গরম ছিল এবং আলো বের হতে পারছিল না। ধন্যবাদ ম্যাডাম। আমাদের পরবর্তী প্রশ্নটি করেছেন মোহাম্মদ আরিফ হোসেন। তার প্রশ্নটি হচ্ছে, we are experiencing the past and theoretically we can go to the future if travel faster than light. Are these factors connected somehow? আম, হ্যাঁ, সুপারম্যানের মনে হয় একটা এপিসোড আছে, রাইট, যেখানে সুপারম্যান পৃথিবীর উল্টো দিকে চক্কর খেতে থাকে অনেক দ্রুত এবং সে অতীতে কি বলে ফিউচারে চলে যায়, তাই না? সো থিওরিটিক্যালি ইউ ক্যানট ট্রাভেল ফাস্টার দ্যান লাইট, দ্যাটস দ্য লিমিটেশন। এটা এবং ফিজিক্সের একটা ইউনিভার্সাল লিমিটেশন যে কোনো কিছুই ক্যানট ট্রাভেল ফাস্টার দ্যান লাইট, ইভেন গ্র্যাভিটেশনাল ওয়েভও ক্যানট ট্রাভেল ফাস্টার দ্যান লাইট। ওটা হলো থিওরিটিক্যাল লিমিট। সো ইন দ্যাট কেস ওইভাবে চিন্তা করলে না, আমরা আসলে ফিউচারের থেকে ইনফরমেশন পেতে পারবো না, কারণ আমরা কখনোই সুপার লুমিনাল স্পিডে আমরা কখনোই যেতে পারবো না। আলোর যে স্পিড, সেটাই হলো লিমিট। ওকে ম্যাম, ধন্যবাদ আপনাকে। আর আমাদের পরবর্তী প্রশ্নটি করেছেন তন্ময় ভৌমিক। তার প্রশ্নটি হচ্ছে, আমরা তো জানি গ্যালাক্সির সেন্টার ও এর বাহুতে স্টার ফরমেশন রেটের ভিন্নতা দেখা যায়। তো এক্ষেত্রে আমরা কি এটা থেকে স্পার্কলার গ্যালাক্সির আশেপাশের স্টারগুলোর ফরমেশন ব্যাখ্যা করতে পারবো? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। সো স্পার্কলারের যে দেখি আমি প্রশ্নটা একবার পড়ি। হ্যাঁ, সো স্পার্কলারের যে তারাগুচ্ছগুলো আছে, এক একটা তারাগুচ্ছের বয়স কিন্তু এক এক রকম। তো আমরা ওখানে ওটা অ্যানালাইজ করে আমরা জানতে পারি যে কতদিন ধরে হয়তো ওখানে স্টার ফরমেশন হয়েছে, তারার জন্ম যে হয়েছে ওখানে সেটা কতদিন ধরে হয়েছে, কত সময় ধরে হয়েছে। কারণ কিছু কিছু তারার বয়স হলো 100 মিলিয়ন বছর, কিছু কিছু তারার বয়স হয়তো 400 মিলিয়ন বছর। সো অনেক সময় ধরে তারা জন্ম নিয়েছে, সেটা আমরা জানতে পারি। সো হ্যাঁ, স্পেশালি যে রিজনিংটা যে এখান এই জায়গাটাতে গ্যালাক্সি, ধর এত বড় একটা গ্যালাক্সির উপরে হয়তো তারা গঠন হয়েছে আগে, তার পাশের তারাগুলোর হয়তো গঠন হয়েছে পরে। সো আমরা ওভাবে জানতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম, এবং ধন্যবাদ তন্ময় ভৌমিক এত সুন্দর প্রশ্ন করার জন্য। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন কে এম শরীয়তুল্লাহ। তার প্রশ্নটি হচ্ছে, হাবল ধ্রুবকের মান নিয়ে একটা বিতর্ক আছে। রেডশিফট দিয়ে আর সিএমবি রেডিয়েশন দিয়ে দুটি ভিন্ন মান আসে, সেটা সমাধান করতে জেডব্লিউএসটি কতটা কার্যকর হবে? খুব ভালো প্রশ্ন। সো হ্যাঁ, আমি আরেকবার এক্সপ্লেন করি। সো আমাদের আমরা হাবলের যে ধ্রুবক যেটা বলছে বা হাবল কনস্ট্যান্ট, সেটা হলো আমাদের এই যে এক্সপ্যানশনটা যে হচ্ছে, এক্সপ্যানশন রেটের যে
কথাটা, যে আসলে আমরা কতটার কি রেটে এক্সপ্যান্ড আমাদের মহাবিশ্বটা বড় হচ্ছে। তো আমরা অনেক শুরুতে যখন হাবল নিজে, এডবিন হাবল যখন এই মানটি মাপার চেষ্টা করেছিলেন, উনি পেয়েছেন এত ১০০ কিলোমিটার পার সেকেন্ড। পরে এটা আস্তে আস্তে আমরা জানতে পেরেছি যে না, একটু কম, ৭০, ৭৫। এখন আমরা যেটা জানি যে এখন এটা হলো প্রায় 68 কিলোমিটার পার সেকেন্ড। দ্যাটস দ্য এখনকার যে জানা মান। কিন্তু সিএমবি দিয়ে যেটা জানা যায় যে সেটা হলো সিএমবি দিয়ে হলো 68 কিলোমিটার পার সেকেন্ড, এবং আমরা বিভিন্ন তারা দিয়ে যেগুলো জানতে পেরেছি সেগুলো হলো আরো একটু বেশি, 70 এর উপরে আছে। সো প্রায় ৮ কিলোমিটার পার সেকেন্ডের একটা ডিফারেন্স আছে দুটো মানের মধ্যে। এখন এটার অনেক কিছু হতে পারে। কারণটা কি সেটা আমরা এখনো পুরোপুরি জানি না। একটা হতে পারে যে আমরা হয়তো আমরা তারা দিয়ে যেটা মাপছি সেই ভ্যালুটা আমাদের কোনো একটা ভুল আছে ওখানে। তো সেইখানে JWST অনেকটা কাজে আসতে পারে, যে তারা নতুন করে আরো দূরের তারা মাপতে পারে এবং আরো ভালোভাবে সেটা মেজার করতে পারে। আরেকটা ভাবে যেটা মেজার করতে পারে সেটা হলো যে গ্র্যাভিটেশনাল লেন্সিং দিয়ে মেজার করা যায় এটা, এবং সেখানে JWST এখন অনেক কাজে দিচ্ছে, যে দূরের বিভিন্ন সব গ্যালাক্সি যেগুলো গ্র্যাভিটেশনাল লেন্সিং করা হয়েছে সেগুলো দিয়ে মাপার চেষ্টা করছে। সো এরকম আমার জানা পথে প্রায় ৩-৪ ভাবে JWST এটাকে মাপার চেষ্টা করছে আপাতত। আমি আসলে গত সপ্তাহে হাবল স্পেস টেলিস্কোপের নেক্সট ইয়ারে যে হাবল এটাকে বলে টেলিস্কোপ অ্যালোকেশন কমিটি, মানে হাবল স্পেস টেলিস্কোপ নেক্সট ইয়ারে কি কি দেখবে সেটার জন্য সবাই অ্যাপ্লিকেশন করে। সেই অ্যাপ্লিকেশন কমিটিতে আমি ছিলাম, এবং সেখানে প্রায় আমি যে কয়টা অ্যাপ্লিকেশন পড়েছি তার মধ্যে মনে হয় অর্ধেকটা অ্যাপ্লিকেশনই এইটা মাপার চেষ্টা করছে হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে। সো খুবই টাইমলি একটা ব্যাপার। সবাই আসলে এখন এটা মাপার চেষ্টা করছে। সো হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এবং হাবল স্পেস টেলিস্কোপ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দুটোই এখন এটা মাপার চেষ্টা করছে। ধন্যবাদ কেম শরীদুল্লাহ আপনার প্রশ্নের জন্য। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন প্রবীর বাইন। তার প্রশ্নটি হচ্ছে, পালসার থিওরি অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পর পর বিগ ব্যাং এবং বিগ ক্রাঞ্চ সংঘটিত হবে। এই সময়টা কত বিলিয়ন বছর পরে হতে পারে? কত বিলিয়ন বছর হতে পারে আমি আসলে এটা উম, আমি জানি না, এটা দেখতে হবে। আমার মানটা আসলে জানা নেই। আমার ধারণা এটা অনেক বড় একটা সময় হবে, কিন্তু আমি জানি না এক্সাক্ট নাম্বারটা। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে রাগিব আঞ্জুমের কাছ থেকে। তার প্রশ্নটি হচ্ছিল, আর অল দ্য গ্যালাক্সিস ব্রাইট ইন দ্য সেন্টার? আর অল গ্যালাক্সিস ব্রাইট ইন দ্য সেন্টার? হ্যাঁ, মোটামুটি বলা যায় আর অল গ্যালাক্সিস আর ব্রাইটার ইন দ্য সেন্টার, এবং তার কারণ হলো যে গ্র্যাভিটির কারণে সবচেয়ে বেশি তারা হলো মাঝে থাকবে, এবং যত বেশি তারা হবে তত বেশি আলো হবে। সো যেহেতু সবকিছু গ্র্যাভিটিকে বাউন্ড, সবচেয়ে বেশি তারা হলো মাঝের দিকে থাকে, ওরা সবগুলো একসাথে আটকে থাকে, এবং একটা ছোট ব্ল্যাক হোলও থাকে। সবগুলো গ্যালাক্সির মাঝে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। তো সবচেয়ে বেশি আলো সবসময় মাঝের থেকে আসে। এটা ডিপেন্ড করবে গ্যালাক্সির শেপের উপরে কতটা আলো থাকবে। কিছু কিছু গ্যালাক্সিতে দেখা যাবে যে 90% আলোই থাকে মাঝখানে। আবার কিছু কিছু গ্যালাক্সিতে দেখা যাবে যে না, 50% আলো থাকে মাঝখানে, কিন্তু সবচেয়ে বেশি আলো সবসময় মাঝখানে। এবং এটা গ্র্যাভিটির কারণে। ধন্যবাদ ম্যাডাম। আমাদের পরবর্তী প্রশ্নটি করেছেন আবারও নাফিসা নুজাত। তার প্রশ্নটি হচ্ছে, অবজারভেশনাল ইউনিভার্সের বাইরে কি আছে তা কি কখনো জানা যেতে পারে, তাত্ত্বিকভাবে হলেও? অবজারভেশনাল ইউনিভার্সের বাইরে, সো আমরা যেমন সিমুলেশন দিয়ে অনেক কিছু জানতে পারি, আমরা থিওরিটিক্যালি অনেক কিছু জানতে পারি যেটা আমরা অবজারভেশনালি কোনোদিনই জানতে পারবো না। স্ট্রিং থিওরির অনেক কিছুই আছে যেটা কিন্তু মেজারেবল না।
কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি সেগুলোকে প্রুভ করতে পারি। ইউনিভার্স সম্বন্ধে আমরা সিমুলেশনের মাধ্যমে অনেক কিছু জানতে পারি। সো সিমুলেশন যেটা আমরা বলতে বোঝাই, যেটাকে বিভিন্ন ধরনের সিমুলেশন হয়। যেমন একটা হলো যে কসমোলজিক্যাল হাইড্রোডাইনামিক্যাল সিমুলেশন, বা হলো যে সেটা হলো যে কম্পিউটারে আমরা গ্যালাক্সি তৈরি করছি, কম্পিউটারে আমরা তারা তৈরি করছি, কম্পিউটারে আমরা প্ল্যানেট তৈরি করছি। এবং যেটা আমরা মানুষের টাইম স্কেলের মধ্যে আমরা জানতে পারবো যে কিভাবে চেঞ্জ হয়, তাই না? আমরা কোনোদিন জানতে পারবো না আমাদের যে একটি তারার কিভাবে বিবর্তন হয়, বা একটা গ্যালাক্সির কিভাবে বিবর্তন হয়, কারণ মানুষের সময়কালে কোনোদিনই তার বিবর্তন হবে না। ইভেন প্ল্যানেটেরও বিবর্তন হয় না তেমন একটা। আম কিন্তু আমরা এই যে সিমুলেশনের মাধ্যমে আমরা হয়তো মিলিয়ন বা বিলিয়ন বছরের ঘটনা আমরা কয়েক মিনিটের মধ্যে দেখে ফেলতে পারি কম্পিউটারে আমাদের সিমুলেশনের মাধ্যমে। সো অবজারভেশনাল ইউনিভার্সের বাইরে আমরা এভাবে অনেক কিছু জানতে পারি আমাদের থিওরিটিক্যালি সিমুলেশনের মাধ্যমে, যেটা আমাদেরকে সবসময় চেক করতে হবে যে আমাদের অবজারভেশনের সাথে তার মিল আছে নাকি না, জাস্ট দেখার জন্য যে আমাদের সিমুলেশনটা কাজ করছে নাকি না। কিন্তু আমরা অবশ্যই জানতে পারি অনেক কিছু, বিশেষ করে টাইম ল্যাপসটা আমরা জানতে পারি। সব ধন্যবাদ ভালো ভালো ম্যাডাম। প্রশ্ন করছে সবাই। আমরা কমেন্ট বক্সে আরো অনেক প্রশ্ন পেয়েছি, তো আপনারা যারা অডিয়েন্স আছেন, আমরা আরো 3টি প্রশ্ন নেব, আপনারা দ্রুত প্রশ্ন করে ফেলেন। ওকে ম্যাডাম, আমাদের পরবর্তী প্রশ্নটি করেছে প্রত্যুষ। তার প্রশ্নটি হচ্ছে, মানুষ খালি চোখে সর্বোচ্চ কত দূরের তারা দেখতে পারে? সেটা ডিপেন্ড করবে যে আপনি কোথায় আছেন তার উপরে। যেমন ঢাকার থেকে আহ, যা- শুধু সবচেয়ে ব্রাইট যে তারা সেটাই দেখা যাবে কাছে। আম, আপনি যদি খুবই অন্ধকার জায়গায় থাকেন, যেখানে যেমন আমি যদি পাহাড়ের উপরে থাকেন এবং খুবই অন্ধকার একটি জায়গায় থাকেন, তাহলে আপনি অনেক 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 দূর পর্যন্ত দেখতে পারবেন। সো আমার যতদূর জানা, যেমন এই যে আম, আমাদের যে অ্যাস্ট্রোনমাররা যেমন টোলেমি বা এই যে আল-সুফি, যারা খালি চোখে অবজারভেশন করেছেন ১,০০০ বছর আগে, তাই না? টেলিস্কোপ যে যখন আবিষ্কারেরও আগে তারা কিন্তু আ বিভিন্ন তারা এবং বিভিন্ন নেবুলাকে তারা চার্ট করেছেন। সো 24th ম্যাগনিটিউড পর্যন্ত হয়তো মানুষ দেখতে পারে খালি চোখে। কিন্তু ওটা পুরোপুরি ডিপেন্ড করবে যে আপনি কোথায় আছেন, আপনার আকাশের কন্ডিশনটা কিরকম সেটার উপরে। এবং তারাটা কতটা ব্রাইট। সো একটা তারা যদি খুব দূরে হয় কিন্তু খুব ব্রাইট হয়, যেমন মানুষ একবার দেখতে পেরেছিল আম যখন সুপারনোভা এক্সপ্লোশন যখন হয়। হ্যাঁ? সেটা কিন্তু অনেক দূরে হতে পারে। কিন্তু ওই খুব কম সময়ে অনেক আলো বের হয়। সেটা আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পারি। সো আমার আসলে জানা মতে নাম্বারটা নেই যে মানুষ খালি চোখে কত দূর পর্যন্ত দেখেছে। তবে আপনি যদি ইন্টারেস্টেড হন, আপনি টোলেমি বা আল-সুফি এদের দেখতে পারবেন যে কত দূর, কতটা কম আলোর তারা পর্যন্ত তারা দেখতে পেরেছে। ধন্যবাদ ম্যাডাম। আমরা আরো একটি প্রশ্ন পেয়েছি প্রবীণ বাইনের থেকে। তার প্রশ্নটি হচ্ছে, স্টিফেন হকিং এর ব্রিফ হিস্টোরি অফ টাইম বইতে ব্ল্যাক হোলের পাশাপাশি হোয়াইট হোল ও ওয়ার্ম হোলের কথা বলা হয়েছে। ওয়ার্ম হোল এর অস্তিত্ব কি আসলেই বাস্তবে প্রমাণ করা সম্ভব? এটার পেছনে কি আদৌ বিজ্ঞানীরা কাজ করছে? হ্যাঁ, সো ওয়ার্ম হোল হলো যেখানে স্পেস আর কি এক জায়গা থেকে আরেক জায়গায় কানেক্টেড হয়। সো ব্ল্যাক হোল যেমন একটা ছিদ্র ইন স্পেস টাইম, ওয়ার্ম হোল হলো ইটস আ কানেকশন বিটুইন টু রিজনস ইন দ্য স্পেস টাইম। এটা থিওরিটিক্যালি অনেকে কাজ করার চেষ্টা করছে। থিওরিটিক্যালি এটা খুবই ফ্যাসিনেটিং একটা বিষয়। সবাই এটা জানার চেষ্টা করে যে আমরা কি আসলে ওয়ার্ম হোল ইউজ করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো নাকি। থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু আ এটা নিয়ে কি কোনো বাস্তবে কাজ হচ্ছে নাকি সেটা আমার জানা নেই। ধন্যবাদ ম্যাডাম। আমাদের পরবর্তী প্রশ্নটি করেছেন মাহবুব আহমেদ। তার প্রশ্নটি হচ্ছে, ইজ দেয়ার এনি চান্স টু হ্যাপেন অ্যানাদার বিগ ব্যাং? Another Big Bang, আম এই সম্পর্কে আমার জানা নেই। সো যেটা হলো যে যদি আপনি if you think
মাল্টিভার্সের কথা যেটা বলে যে আহ অনেক ধরনের অনেকগুলো মানে ইনফিনাইট ইউনিভার্স আছে। আমাদের এই ইউনিভার্সটা হলো একটা মাত্র ইউনিভার্স। যখন বিগ ব্যাং হয়েছে তখন আসলে ইনফাইনাইট ইউনিভার্স হয়েছে এবং একেকটা ইউনিভার্সে একেক রকম ঘটনা ঘটছে। আম কিন্তু সেগুলো কি সব একসাথে হয়েছে নাকি আম আলাদা, আলাদা ভাবে হয়েছে, আলাদা সময়ে হয়েছে? বিগ ব্যাং আর সময় এই দুটো জিনিস আসলে খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট বিকজ বিগ ব্যাং এর আসলে থিওরিটিক্যালি বিগ ব্যাং এর আগে সময় বলে কিছু নেই। সময় শুরু হয়েছে বিগ ব্যাং এর থেকে। সো আ হ্যাঁ, আমি আসলে বলতে পারছি না যে if there is another big bang সেটা আসলে কিভাবে আমি চিন্তা করব ওটা আমি জানি না। কারণ there is no time before big bang. So ওকে ম্যাডাম, আমরা তাহলে আজকের সর্বশেষ প্রশ্নটি নিচ্ছি। আহ, প্রশ্নটি করেছেন সৌরভমণি বিশ্বাস। তার প্রশ্নটি হচ্ছে, from ethical aspect, is it okay to be inspired to be a multi-planetary species? And can we exist in the space without creating a proper ecosystem? ethically multiplanetary species আমি জানি না why it's not okay. হয়তো আপনি আমাকে বলতে পারবেন যে ethically why you think it's not okay. আমাদের মানুষ চাঁদে গেছে। আম সামনে হয়তো মার্সে যেতে পারবে। আমরা মার্সে প্রোব পাঠিয়েছি। আমরা আমাদের ভয়েজার প্রোব আমাদের সোলার সিস্টেমের বাইরে চলে গেছে। সো মানুষ আস্তে, আস্তে চেষ্টা করছে অন্য জায়গায় যাওয়ার। আম ইটস নট ভায়াবল যে অনেক মানুষকে একসাথে নিয়ে আরেক জায়গায় যাওয়া দ্যাটস নট ভায়াবল। কারণ কোন প্ল্যানেটেই এমন অবস্থান নেই যেখানে মানুষ বাঁচতে পারবে। মানুষের যা জিনিস দরকার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, পানি, টেম্পারেচার, আম এই প্রেশার, এয়ার প্রেশার এই যা দরকার সেগুলো এখন পর্যন্ত কোনো প্ল্যানেটে আমরা পাইনি। সো আমাদেরকে গিয়ে সেখানে একটা আমাদের আর্টিফিশিয়াল ইকোসিস্টেম তৈরি করতে হবে যেটা আপনারা যদি সায়েন্স ফিকশন মুভি দেখে থাকেন ওই যে বাবল তৈরি করতে হয় বা এরকম কিছু। সেটা সম্ভব কিন্তু এটা কখনোই সম্ভব না যে পৃথিবীর সবার জন্য আ যে আমরা পুরোপুরি terraform করব আরেকটা প্ল্যানেটকে। সেটা আসলে অনেক ফিউচার এর কথা। এটা কোনোভাবেই আসলে আ সবাইকে নিয়ে যাওয়াটা সম্ভব হবে না। তবে ethically, is it okay for us to be colonizing another planet? সেটা that's a great question যে কেন আমরা আমাদের do we have the right to actually go আমাদের অন্য প্ল্যানেটে গিয়ে টু টেক ওভার another planet আমাদের কি সেই রাইটটা আছে নাকি না এবং it's a lot of philosophical আহ আমাদেরকে চিন্তা করতে হবে রাইট যে আমরা do we have any right যে আমরা মার্সে গিয়ে আহ মার্সের মতো আছে মার্সকে গিয়ে কেন আমরা পৃথিবীর মতো বানাবো তাই না what rights do we have সো হ্যাঁ আই গেস এথিক্যালি আপনি ওটা বলার চেষ্টা করছেন বাট মানুষ কৌতূহলী মানুষ সবসময় আরেক জায়গায় যেতে চায় মানুষ সবসময় আরেক জায়গায় গিয়ে দেখতে চায় যে কিরকম আছে হয়তো গিয়ে চলে আসাটাই ভালো গিয়ে হয়তো থাকার মতো আমার মনে হয় না আম, অন্তত নিয়ার ফিউচারে এরকম হবে ধন্যবাদ সৌরভমণি বিশ্বাস, এবং আপনার প্রশ্নটি ছিল আজকের সর্বশেষ প্রশ্ন। আমরা আজকের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শুরুতে বলেছিলাম একটি ঘোষণার কথা, সেটি হলো ক্যাম্পসাস্ট আগামী 18 এবং 19 আগস্ট সাস্ট অ্যাস্ট্রো কার্নিভাল আয়োজন করতে যাচ্ছে। 2 দিনব্যাপী ন্যাশনাল ইভেন্টে নানা রকম সেগমেন্ট থাকবে। সেখানে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন এবং অবশ্যই বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য হচ্ছে ক্যাম্পসাস্টের ফেসবুক পেজে অবশ্যই চোখ রাখবেন। অ্যান্ড ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই টক থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং আশা করছি আমাদের দর্শকরাও অনেক কিছু জানতে পেরেছে এবং তাদের মধ্যে নতুন কিছু জানার আগ্রহ তৈরি হয়েছে। হ্যাঁ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য এবং সবাইকে এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে, ক্যাম্পসাস্টের পক্ষ থেকে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই সেশনটি শেষ করছি। শুভরাত্রি।